আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া এবং আমি ফাহমিদা সালাম। ফ্যাসিবাদী সরকারের সময় র্যাবকে তাদের নিজেদের কাজে ব্যবহার করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বলেন, র্যাবকে এলিট ফোর্স হিসেবে পরিচালনার জন্য নতুন আইন প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার, যেখানে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকবে বলে জানিয়েছেন তিনি। র্যাব সদর দপ্তরে 22তম প্রতিষ্ঠা বার্ষিকীতে একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। র্যাবের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া স্যাংশনের কারণ ছিল রাজনৈতিক, তবে এলিট ফোর্স হিসেবে নাম পরিবর্তন করা হলে যুক্তরাষ্ট্র এই নিষেধাজ্ঞা তুলে দিতে পারে বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী। শাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। দেশের অভ্যন্তরীণ সন্ত্রাস, অপরাধ, জঙ্গি দমন সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে 2004 সালে গঠিত হয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। প্রতিষ্ঠার পর থেকেই সুনামের সাথে কাজ করে আসছিল বাহিনীটি। তবে বিগত আওয়ামী লীগ সরকার রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে বাহিনীটিকে। এরপর 2021 সালে র্যাব ও তার 6 কর্মকর্তার উপর মানবাধিকার লঙ্ঘনের দায়ে নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগ সরকার পতনের পর র্যাবকে বিলুপ্তির কথা তোলে বিভিন্ন রাজনৈতিক দল। 22তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বাহিনীর সদর দপ্তরে এসে স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, এলিট ফোর্স হিসেবেই থাকছে র্যাব, তবে নতুন নাম হবে কিনা তা এখনো ঠিক হয়নি। মানবাধিকারকে সমুন্নত রেখে র্যাব তার সমস্ত কর্মকাণ্ড পরিচালিত করবে। একটি নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছি। এলিট ফোর্স হিসেবে একটা বাহিনী থাকবে। র্যাবের নাম আবার রিনেম করব কিনা কোনো চিন্তা ভাবনার বিষয় সরকার বিবেচনা করছে। র্যাবকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার কারণেই নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল বলে জানান সালাউদ্দিন আহমদ। র্যাবের উপরে যে স্যাংশনটা আমেরিকা ইম্পোজ করেছে সেটা এখনো বহাল, কিন্তু আমরা যদি এলিট ফোর্স হিসেবে একটা নতুন ফোর্স রিনেম করি বা রেজ করি, সেখানে হয়তো তারা বিষয়টা পুনর্বিবেচনা করবেন, সেটা আশা করা যায়। তো এখন অনেক কিছু বাকি আছে, দেখা যায়। কিছু কর্মকর্তার কারণে র্যাব ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে তার দায় বাহিনীর উপর পড়তে পারে না বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। কিছু কর্মকর্তার কারণে প্রতিষ্ঠান হিসেবে র্যাব ক্ষতিগ্রস্ত হয়েছে। শাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। 2026-27 অর্থ বছরের জন্য 3 লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিবি অনুমোদন করেছে সরকার। এডিপির মধ্যে দেশজ উৎস থেকে দেয়া হবে 1,90,000 কোটি টাকা আর 1,10,000 কোটি টাকা প্রকল্প সাহায্য হিসেবে পাওয়া যাবে। এডিপিতে স্থানীয় সরকার বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, স্বাস্থ্যসেবা বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও এনইসি চেয়ারপারসন তারেক রহমান। সভায় সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রীরা উপস্থিত ছিলেন। সভায় 2026-27 অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এবং 5 বছরের জন্য কৌশলগত আর্থিক পরিকল্পনার কাঠামো নীতিগত অনুমোদন দেয়া হয়। এডিপির মোট আকার ধরা হয়েছে প্রায় 3 লাখ কোটি টাকা। এর মধ্যে দেশজ উৎস থেকে দেয়া হবে 1,90,000 কোটি, বাকি 1,10,000 কোটি টাকা প্রকল্প সাহায্য হিসেবে পাওয়া যাবে। এডিপির প্রায় 17% বরাদ্দ দেওয়া হয়েছে পরিবহন ও যোগাযোগ খাতে। বরাদ্দের পরিমাণ 50,092 কোটি। শিক্ষা খাতে বরাদ্দ রাখা হয়েছে 47,000 কোটি টাকা। স্বাস্থ্য খাতে 35,000, বিদ্যুৎ ও জ্বালানি খাতে বরাদ্দ রাখা হয়েছে 32,000 কোটি টাকা। আমরা কোন খাতে কত বিনিয়োগ করবো, এটা রিটার্ন কি, এখান থেকে কত কর্মসংস্থান হবে, এগুলো তো আমরা হিসাব করেছি। হিসাব করে বিনিয়োগ করতে হবে। কারণ বাস্তবায়ন হবে কি না, তো এটা তো অপেক্ষা করতে হবে। বাস্তবায়ন না হলে আমরা আমাদের গ্রোথ অ্যাচিভ করব কি করে, আমরা কর্মসংস্থান অ্যাচিভ করব কি করে, আমার রপ্তানি বাড়বে কি করে, আমাদের শিল্পের প্রোডাকশন বাড়বে কি করে। পরে ব্রিফিংয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জানান, অনুমোদিত এডিপি দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 3 মাসের মধ্যে একটা দেশের এই ভঙ্গুর অর্থনীতির মধ্যে যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে বাস্তবায়ন হচ্ছে, এটা তো 3 মাসের মধ্যে একটা ভঙ্গুর অর্থনীতিতে কেউ এক্সপেক্ট করবে না। অনুমোদিত এডিপির মাধ্যমে সংস্কার, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং টেকসই উন্নয়ন সম্ভব বলে মনে করেন অর্থমন্ত্রী। আমরা এখানে রিভিউ করছি সব প্রকল্পগুলো, এই রিভিউতে যেগুলো গ্রহণযোগ্য নয় সেগুলোকে বাদ দেওয়া হবে। তৌহিদুর রহমান, আরটিভি, ঢাকা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসির বিরুদ্ধে ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা নির্বাচনে কারচুপির অভিযোগ করেন এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি। এর বিরোধিতা করে সরকার দলীয় হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু বলেন, সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন দিয়েছিল বর্তমান কমিশন। রাজধানীর আগারগাঁও ইটিআই ভবনে সোমবার নির্বাচন কমিশন বিটের সাংবাদিকদের সংগঠন RFEDর নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। এ সময় সিএসি নাসির উদ্দিন বলেন, স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করেছে ইসি। সংসদ নির্বাচন নিয়ে ইসির লুকানোর মতো কিছুই ছিল না। কিভাবে ডিসি অফিসে নগ্নভাবে একটা ইলেকশনের ইঞ্জিনিয়ারিং করতে পারে সেটা সাক্ষী এই বাংলাদেশ দেখেছে। এই নির্বাচন কমিশনে যারা এই নির্বাচনে নেতৃত্ব দিয়েছেন তাদের বিচারে ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা বাংলার মাটিতে করব, এবং সাথে সাথে লোকাল গভর্নমেন্ট ইলেকশনে যদি এর থেকে কোনো বাজে পরিস্থিতি হয় সেটার বিরুদ্ধে আমরা শক্ত হাতে প্রতিবাদ করব। আমরা যতটুকু সম্ভব এই যে আপনাদেরকে ফ্রিডম দেওয়ার চেষ্টা করেছি, বিকজ আমাদের কিছু লুকানোর নাই, তো আমাদের লুকানোর তো নাই। অলমাইটি নোজ আমরা তো একটা সিরাতুল মুস্তাকিমের মধ্যে ছিলাম। আমার মনক্ষুণ্ণ হয়েছে, বড় বড় নেতা ফোন করেছে, আমি ফোন ধরি নাই। নতুন সরকারের প্রথম বাজেট শুরু হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা দিয়ে বলে মনে করছে এসডিজি বাস্তবায়নের নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ। রাজধানীর একটি হোটেলে জাতীয় বাজেট আলোচনায় এমন মন্তব্য করা হয়। এ সময় আসছে বাজেটে 1,40,000 কোটি টাকার ঘাটতি হতে পারে বলে জানান বক্তারা। তারা বলেন, 6,95,000 কোটি টাকা রাজস্ব আহরণের যে লক্ষ্য ধরা হচ্ছে তাও বাস্তবসম্মত নয়। ঘাটতি মেটাতে সরকারের আয় বাড়ানোর পরামর্শ গবেষকদের। আরও জানাচ্ছেন আব্দুর রহিম। নতুন সরকারের প্রথম বাজেটে ঋণের সুদ পরিশোধে প্রায় 1,40,000 কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে। নাগরিক প্ল্যাটফর্মের সংলাপে তথ্য জানান সিপিডির ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান। একটা দেশের উপরে শূন্য শুল্ক থাকবে আর একটা দেশের উপরে থাকবে না, এই জটিল প্রশ্নগুলো কিন্তু চলে আসবে। আমার সিপিডির আশঙ্কা, কর ফাঁকি বন্ধের পাশাপাশি প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে না পারলে আগামী অর্থ বছরে প্রায় 1.5 লাখ কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে। আহরণ করবেন সম্পদ বা যে ব্যয়টা করবেন সেটার উৎকর্ষতা বাড়ানো যায় কিনা, যেহেতু সম্পদ কম আছে আপনি এফিসিয়েন্সি বাড়াতে পারবেন কিনা। আর একটা হলো আমার ক্যাপাসিটি টু রিফর্ম, আমি সংস্কার করার জন্য আমার সক্ষমতা তৈরি হচ্ছে কিনা। এ সময় অর্থনীতির স্থিতিশীলতা, মূল্যস্ফীতি কমানো, কর্মসংস্থান সৃষ্টি সহ মানুষের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাজেটের আলোচনায় আসছে না বলে জানান এই অর্থনীতিবিদ। আপনি যে বাজেটটা করছেন এটা আসলেই বাস্তবসম্মত হচ্ছে, নাকি আপনি অলৌকিক একটি প্রাক্কলন করে, অর্থের প্রাক্কলন করে তার উপরে আপনি ব্যয় কাঠামো দাঁড় করাবেন এবং পরবর্তীতে এটা যদি না মেলানো যায় তাহলে তখন রাতের বেলা টাকা ছাপিয়ে আবার মূল্যস্ফীতিকে বাড়াবেন। অর্থাৎ এই বাজেটের ফলে মূল্যস্ফীতিকে স্থিতিশীল করা যাবে, এই বাজেটের ফলে বিনিয়োগ বাড়বে, সুদের হার কমবে, এই বাজেটের ফলে আপনার কর্মসংস্থান হবে যুব সম্প্রদায়ের এবং একই রকমভাবে জনকল্যাণের কাজগুলো হবে। এই নিশ্চয়তা প্রত্যেকেই এইখানে চাচ্ছে। এছাড়া এবারের বাজেটে পিছিয়ে পড়া মানুষকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে বলে জানান সমাজ কল্যাণ মন্ত্রী। কালেকটিভ এফোর্ট নিয়ে আমাদের সবারই দৃষ্টিভঙ্গি যে আমরা আমাদের পভার্টি লেভেলটাকে মিনিমাইজ করা, আমাদের মানুষের জীবন মানের উন্নয়নকে ধরে রাখা। আসছে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ না রাখা ও সামাজিক নিরাপত্তা জোরদারে ফ্যামিলি ও কৃষক কার্ডের সুবিধার আওতায় আনার তাগিদ দিয়েছে নাগরিক প্ল্যাটফর্ম। ইনক্লুসিভ সিচুয়েশনে যেতে চাই। আব্দুর রহিম, RTV, ঢাকা। আসছে বাজেটে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সুবিধাভোগীর সংখ্যা বেড়ে দাঁড়াবে প্রায় 3,63 লাখে। এ খাতে ব্যয় ধরা হচ্ছে প্রায় 35,708 কোটি টাকা। এর ফলে মূল্যস্ফীতি কমে আসবে বলে আশা করছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। তবে সামাজিক খাতে বরাদ্দ বাড়ালে অর্থনীতিতে যাতে করে জটিলতা তৈরি না হয় সেজন্য বিভিন্ন কার্ড প্রদান প্রকল্পকে পাইলট প্রকল্প হিসেবে নেওয়ার পরামর্শ বিশিষ্টজনদের। আরও জানাচ্ছেন তহিদুর রহমান। একটি কল্যাণমুখী রাষ্ট্র ব্যবস্থার জন্য বাজেটের সামাজিক নিরাপত্তা খাতে বিএনপি তার রাজনৈতিক ও অর্থনৈতিক রূপরেখা তুলে ধরতে চায়। উদ্দেশ্য অসহায় ও বয়স্ক নাগরিকদের সুরক্ষা প্রদান, দারিদ্র মানুষের সংখ্যা কমানো। আসছে বাজেটে সামাজিক খাতে বরাদ্দ হতে পারে 1,30,000 কোটি টাকা। সুবিধাভোগীর সংখ্যা হতে পারে 3,63 লাখ মানুষ। চলতি অর্থবছরে 2,60 লাখ মানুষের জন্য ব্যয় হচ্ছে প্রায় 21,701 কোটি টাকা।
নারী প্রধান ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলছে সরকার। ব্যয় ধরা হয়েছে ১২,০০০ কোটি টাকা। পর্যায়ক্রমে ১,৬১,০০,০০০ পরিবারকে এর আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের। ৪২ লাখ কৃষক কার্ডের জন্য ১,০৬২ কোটি টাকা বরাদ্দ দেয়া হবে। ৬২ লাখ মানুষকে আনা হবে বয়স্ক ভাতার আওতায়। খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানো হবে। অপরিবর্তিত রাখা হবে সাধারণ মুক্তিযোদ্ধা ভাতা। জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের ভাতা বাড়ানো হচ্ছে। ধর্মীয় প্রতিষ্ঠান, খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় উপকারভোগীর সংখ্যা ১৭,৭৮৪ জন থেকে বাড়িয়ে ২,৫৬,৬৬৬ জন করা হবে। আসছে বাজেটে ধর্মীয় নেতাদের সম্মানে বাড়ানো হবে। চলতি অর্থবছরের খাল খনন কর্মসূচির আওতায় ২৬,৬৭,০০০ মানুষ রাখা হয়। আগামী অর্থবছরে এই সংখ্যা ৩৪ লাখ করা হবে। এসব কর্মসূচির মাধ্যমে মূল্যস্ফীতি কমে আসবে বলে আশা করছেন সরকারের কর্তা ব্যক্তিরা। কৃষি ঋণের মওকুফের কথা বলা হয়েছে, ক্ষুদ্র ঋণ মওকুফের কথা বলা হয়েছে এবং ফার্মার্স কার্ড এবং ফ্যামিলি কার্ডের কথা বলা হয়েছে। এর ফলে আসলে তার যে উৎপাদনের উপকরণ সেইটা তারা ঠিক সময়ে ক্রয় করতে পারবেন এবং উৎপাদন খরচ কমে গেলে পণ্যের দাম কমে যাওয়ার সম্ভাবনা। তবে অর্থনীতির কঠিন সময়ে বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে মন্তব্য করে বিশেষজ্ঞরা সামাজিক খাতে বরাদ্দ দিতে সাবধানতার পরামর্শ দেন। কার্ডগুলোর সম্পর্কে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার আগে পাইলটিং করে এগুলোর উপযোগিতা বোঝা দরকার আছে। একটি কমন প্ল্যাটফর্মের আন্ডারে, একটি কার্ডের আন্ডারেই যাতে পরিবারগুলো সহায়তা পায় সেটি যেন চেষ্টা করা হয়, কেননা নতুবা যে পরিমাণ ডুপ্লিকেশন হবে, যে পরিমাণ লিকেজ হওয়ার সম্ভাবনা আছে, সেগুলো বন্ধ করা দরকার। অনেক ধরনের রিডান্ডেন্সি আছে, মানে একই জিনিস হয়তো দুবার আছে। আমরা যদি এই ১৩৫টাকে ঢেলে সাজাতে পারি, কমিয়ে নিয়ে আসতে পারি, কমানোর সুযোগ আছে, প্লাস বেনিফিশিয়ারি টার্গেট এইটাকে মানে শুদ্ধ করতে পারি। এই ১,১৬,০০০ কোটি টাকার যে বাজেট আমাদের এই বছর ছিল, দেখা যাবে এই অ্যামাউন্ট থেকেই আমরা ১২-১৪,০০০ কোটি টাকা সেভ করে আনতে পারবো, রিঅ্যালোকেশন করে। সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দের বড় অংশ খরচ হয় অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের বেতন বোনাসে। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। পতিত আওয়ামী লীগ সরকারের সময় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সব দুর্নীতি তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। সচিবালয়ে ভূমি সেবা মেলা উপলক্ষে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। মন্ত্রী জানান, ভূমি সুরক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছে সরকার। অতীতে জমি সংক্রান্ত যে মামলা জটিলতা রয়েছে তা দূর করার কথাও বলেন ভূমিমন্ত্রী। আগামীকাল থেকে বাংলাদেশে একযোগে শুরু হওয়া 3 দিনব্যাপী ভূমি সেবা মেলা 2026-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মামলার জটিলতা এবং আইনের বিষয় নিয়ে আমরা এটাকেও খুব তাড়াতাড়ি আমরা ইনশাল্লাহ আমরা খুব শর্ট করে নেব ভবিষ্যতে। আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের মন্ত্রণালয়ের দেশের খাদ্য ব্যবস্থা সুরক্ষিত করার জন্য কৃষি জমি আর কোনো কাজে আমরা ব্যবহার করতে দেবো না। ভূমি মন্ত্রণালয় এটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ, আমরা প্রোটেকশন দেবো। গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটের নতুন ভাইস চ্যান্সেলর নিয়োগকে কেন্দ্র করে ব্লকেট কর্মসূচি পালন করছেন ভিসি বিরোধী শিক্ষার্থীরা। মেইন গেটে তালা দিয়ে ক্যাম্পাসে অবস্থান করছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সকাল 8:30 পর্যন্ত যেসব কর্মকর্তা কর্মচারী গেটে এসেছেন তাদের বাদে বাকিদের ঢুকতে দেয়নি তারা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইকবালকে ভিসি হিসেবে নিয়োগ দিয়ে সরকারের প্রজ্ঞাপন জারির পরপরই তা প্রত্যাখ্যান করে আন্দোলনে নামেন সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া এই বিক্ষোভের ধারাবাহিকতায় আজ সকাল থেকে ক্যাম্পাসে ব্লকেট কর্মসূচি পালন করছেন তারা। আমরা ছাত্রদেরকে শান্ত করার জন্য আমি এর আগে একবার পদক্ষেপ নিয়েছি। আমাদের ভাইস চ্যান্সেলর মহোদয়ের সাথে যোগাযোগ রক্ষা করছি। তো স্যারের ছাত্রদের সাথে কথা বলবেন বলে আমাকে জানিয়েছেন। আমরা ওনাকে এখানে চাই না এই কথা কিন্তু আমরা বলতে পারতেছি না, আমরা বলতে পারবো না। আপনাদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, 20 মিনিট পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যা চেষ্টার আসামিকে গ্রেফতারে ব্যর্থতার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন
জাকসু নেতারা। বিকেল 4:30টায় ডেইরি গেট এলাকায় সড়কের উভয় লেনে এই অবরোধ করা হয়। তবে জনদুর্ভোগের কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে মাত্র 20 মিনিটের মাথায় অবরোধ তুলে নেওয়া হয়। জাকসু নেতারা অবরোধ প্রত্যাহার করায় দ্রুতই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক অবস্থায় ফেরে। এর আগে তারা সংক্ষিপ্ত সমাবেশ থেকে দ্রুততম সময় অভিযুক্তকে আইনের আওতায় আনার দাবি জানান। একদিকে মৃত্যুর মিছিল, অন্যদিকে হাসপাতালে ভর্তির চাপ। এ যেন নিত্যদিনের স্বাভাবিক বিষয় হাম আক্রান্ত রোগীদের। সম্প্রতি সময়ে হাসপাতালে ভর্তি হওয়া অধিকাংশ শিশু পুষ্টিহীনতায় ভুগছেন বলে জানান চিকিৎসকরা। ভিটামিন এ ক্যাপসুল, সময়মতো টিকা না নেওয়া এবং বাল্যবিবাহ করা মায়েদের শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে হাম প্রাদুর্ভাবে। ফজলুর রহমানের ক্যামেরায় আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। বাল্যবিবাহ, যা এক সামাজিক ব্যাধি, এটি কেবল মানব অধিকারের লঙ্ঘনই নয়, বরং একটি সুস্থ, স্বাভাবিক ও প্রগতিশীল সমাজের বিকাশে অন্যতম প্রধান অন্তরায়। অল্প বয়সে মা হওয়ার পর নবজাতকও অপুষ্টি নিয়ে জন্মায়। এই শিশুদের শরীরে হাম প্রতিরোধ করার মতো পর্যাপ্ত অ্যান্টিবডি থাকে না, যার ফলে মা ও শিশু উভয়ে জটিল স্বাস্থ্য সংকটে পড়ে। বর্তমান সময়ে হাম উদ্বেগজনক হারে বাড়ছে। রাজধানীর অধিকাংশ হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের মায়ের বিয়ে হয়েছে 18 বছরের নিচে। এমন চিত্র উঠে এসেছে আরটিভির ক্যামেরায়। তেমন একজন মহাখালী কোভিড বিশেষায়িত হাসপাতালে সন্তান নিয়ে ভর্তি হওয়া বরিশালের নাসরিন আক্তার কণা, যার বিয়ে হয় 14 বছর বয়সে। বর্তমানে তিনি 2 সন্তানের জননী। বিয়ে হয়েছিল তখন 14 বছর শেষ হয়ে 15 বছর রানিং এরকম। আমারও বয়স কম ছিল বিয়ের সময়, যার জন্য পুষ্টির কারণে তো হতেই পারে। শুধু কণা নন, তার মতো ফাহিমা, সালমা, জেসমিন সহ অনেক শিশুদের মার বিয়ে হয়েছে অল্প বয়সে। তাদের সন্তানরাই বেশি হামে আক্রান্ত হয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন। 17 বছর বয়সে প্রথম বেবি আপনার 4 বছর হয়েছে। এখন এ বাবুর বয়স হয়েছে 2 মাস 23 দিন। আমি টিকা দিল হে গো হাম হয়, না দিল হে গো হাম হয়, নাহলে যে আমার বাচ্চারা আমি টিকা দিছি কেন হাম হয়েছে। অপ্রাপ্ত বয়সে বিয়ের ফলে জন্ম নেওয়া বেশিরভাগ শিশু ডায়রিয়া, নিউমোনিয়া ও হামের মতো জটিল রোগে আক্রান্ত হয় বলে জানান এই বিশেষজ্ঞ চিকিৎসক। বয়সের আগে যেটা বিয়েটা, যেটাকে আমরা বাল্যবিবাহ বলি, সেটা কিন্তু অবশ্যই বাড়াফাটো। সেক্ষেত্রে মা তো নিজে অপুষ্টির শিকার, এবং আমরা কিন্তু এরকমই পাচ্ছি হাসপাতালগুলোতে যে মা অপুষ্টির শিকার এবং বাচ্চা অপুষ্টির শিকার। যে বাচ্চাটা ডায়রিয়া থেকে শুরু করে নানা সমস্যা আগে থেকে থাকে, ওই বাচ্চা যদি হাম হয় ঝুঁকিটা অনেক বেশি। মাকে যদি একদমই অল্প বয়সে বিয়ে দেওয়া হয়, সে মা নিজের যত্ন নেবে নাকি বাচ্চা যত্ন নেবে। তিনি আরো বলেন, জটিল রোগ থেকে বাঁচতে শিশুদের পুষ্টির দিকটি অধিকতর গুরুত্ব দিতে হবে। নেবুলাইজ, স্যালাইন ও ইনজেকশনের সুইয়ের সাথে যুদ্ধ করছেন হামে আক্রান্ত শিশুরা। চিকিৎসকরা বলছেন, পুষ্টিহীনতার কারণে অধিকাংশ শিশু এই হামে আক্রান্ত হয়েছে। তাই সুস্থ ও সবল শিশু গড়ে তুলতে হলে মায়েদেরকে আরও বেশি যত্নশীল হতে হবে বলে মনে করছেন তারা। বিপুল দেবরাই, আরটিভি, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে আন্দোলন দমনে ইন্টারনেট বন্ধ ও হত্যার নির্দেশদাতা সহ 3 অভিযোগে হাসিনা পুত্র সজীব অজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আজকে সাক্ষ্য গ্রহণ বিকেলে শেষ হয়েছে। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর এ মামলায় পরবর্তী সাক্ষ্য 4 জন। এর আগে সকালে আন্দোলনকালীন কারফিউ এবং ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করে হত্যাকাণ্ডে সহায়তার মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে সাক্ষ্য নেওয়া হয়। পরবর্তী সাক্ষ্য গ্রহণ 8 জন। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ যাত্রাবাড়িতে পুলিশ কর্মকর্তার ছেলে তাইম হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 11 আসামির বিরুদ্ধেও সাক্ষ্য গ্রহণ হয়েছে। কালও রয়েছে এ মামলার বিচারিক কার্যক্রম। 2013 সালের 5 মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যাযজ্ঞের মামলায় ঘটনা সম্পর্কিত তথ্য উপাত্ত দিয়ে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন ইসলামিক টিভির এমডি শামস ইস্কান্দার। বিকেলে প্রসিকিউশনের অনুরোধে এই মামলায় প্রাথমিক তথ্য দিতে ট্রাইব্যুনালে আসেন শামস ইস্কান্দার সহ ইসলামিক টেলিভিশনের একটি প্রতিনিধি দল। পরে সাংবাদিকদের জানান, প্রসিকিউশনের প্রয়োজনে সাক্ষী হতেও রাজি আছেন তারা। জাতীয় গুরুত্ব ও জনাকাঙ্ক্ষা বিবেচনায় এই ঘটনার
সঠিক বিচার হওয়া উচিত বলেও মন্তব্য করেন শামস ইস্কান্দার। এ সময় এক প্রশ্নের জবাবে তাকে জড়িয়ে সম্প্রতি এক সম্পাদকের উপস্থাপন করা তথ্যের বিষয়েও অবস্থান স্পষ্ট করেন। আমাদের আলামত আছে, আমাদের ভিডিও ফুটেজ আছে, আমাদের যে ইকুইপমেন্টস ডিস্ট্রয় করা হয়েছিল এগুলোর ছবি আছে, এগুলো কিছু ডিস্ট্রয়েড ইকুইপমেন্টস আমাদের কাছে আছে এবং আমরা যা সচক্ষে দেখেছি তখন এখানে আমাদের রিপোর্টার যারা আছে ওরা প্রেজেন্ট ছিল। আমার মনে হয় তিনি নিজেও একজন এডিটর, যেহেতু তার আরও ফ্যাক্টস ভেরিফাই করে একটা কোনো কিছু লিখলে এগুলো ফ্যাক্টসগুলো ভেরিফাই করে লেখা উচিত আসলে। রাজধানীর ট্রাফিক আইন লঙ্ঘন করলে এআই ক্যামেরার মাধ্যমে তা শনাক্ত করে দেয়া হচ্ছে মামলা। আইন ভঙ্গকারীর ঠিকানায় যাচ্ছে মামলার নোটিশ, যে কারণে এখন বাধ্য হয়ে আইন মানতে শুরু করেছেন অনেকে। ডিএমপি ট্রাফিক বিভাগের প্রধান বলেন, এখন 7টি সিগন্যাল ব্যবহার হলেও পর্যায়ক্রমে সব সিগন্যালেই এই ক্যামেরা স্থাপন করা হবে। তবে যোগাযোগ বিশেষজ্ঞদের মতে এআই ক্যামেরার শতভাগ সুফল পেতে সঠিক সড়ক ব্যবস্থাপনা সহ নীতিগত কিছু সিদ্ধান্ত প্রয়োজন। সড়কের শৃঙ্খলায় এই ক্যামেরার ব্যবহার নিয়ে AR বাদলে দুপর্বে ধারাবাহিকের দেখুন প্রথম পর্ব। এটি রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের সিগন্যাল। এই সিগন্যালে রয়েছে 2টি এআই ক্যামেরা। এছাড়া বাংলা মোটর, কাউরান বাজারের সার্কফোয়ারা মোড়, ফার্মগেট, বিজয় সরণি ও জাহাঙ্গীর গেট সহ মোট 10টি সিগন্যালে এ ক্যামেরা বসানো হয়েছে, যাতে খরচ হয়েছে 66 লাখ টাকা। যারা এরই মধ্যে বিশেষ এই ক্যামেরার মাধ্যমে মামলার বিষয়টি জানেন, তারা আইন মানার ক্ষেত্রে মনোযোগী বেশি। লাল বাতি জ্বলার সাথে সাথেই তারা থেমে যাচ্ছেন নির্দিষ্ট দূরত্বে। মামলা খাওয়া লাগে এই জন্য নিয়ম মানছি, ক্যামেরা মামলা। আবার এর ব্যতিক্রমও রয়েছে। লাল বাতি জ্বলার পরেও জেব্রা ক্রসিং পার হয়ে অনেকে লঙ্ঘন করছেন ট্রাফিক আইন। আমি এইদিকে ফলো ছিল, বাতির দিকে আমার ফলো ছিল না। দেখা যায় হলুদ বাতি জ্বললো, রাস্তা ক্লিয়ার নেই, তখন তো আমরা ব্রেক করে বসতে হয়। আর তখন যদি মামলা হয় তাহলে এটা কিভাবে মেনে নেওয়া যায়? ঠিক আছে, সিস্টেম করলে ভালো করে করুক। এভাবে কেউ ট্রাফিক আইন ভঙ্গ করলে তার ফুটেজ চলে যাচ্ছে ডিএমপির ট্রাফিক বিভাগের সার্ভারে। সেখানে একটি টিম ফুটেজগুলো দেখে মামলা দেওয়ার উপযোগী হলে মামলা তৈরি করে পাঠিয়ে দিচ্ছেন সংশ্লিষ্ট ঠিকানায়। এআই ক্যামেরার কারণে অনেকেই আইন মানছে বলে জানান দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট সুজয় কুমার সাহা। ক্যামেরার জন্য আসলে মানুষ নিজেরাই একটু সচেতন হয়েছে। রাজধানীর ট্রাফিক বিভাগের প্রধান আনিসুর রহমান বলেন, 24 ঘন্টায় এসব ক্যামেরা সচল, তাই রাস্তায় ট্রাফিক পুলিশ নেই দেখে ট্রাফিক আইন ভঙ্গ করলে শাস্তি পেতে হবে। বলেন, তাদের উদ্দেশ্য মামলা দেয়া নয়, ট্রাফিক আইন মানানো। মামলা করার মতো ফুটেজ পাই ন্যূনতম 1000-এর উপরে। এত সংখ্যক মামলা আসলে যায় না। কেন যায় না? আমরা খুব কেয়ারফুলি যাচাই বাছাই করি। যেটা দেখি যে একেবারেই না হলে না, খুব বেশি মাত্রায় দৃষ্টিকটুভাবে কাজগুলো করছে, আমরা সেখানে করি এবং আমরা এটা আস্তে আস্তে কিন্তু বাড়বে। তবে যোগাযোগ বিশেষজ্ঞের মতে এই ক্যামেরা প্রযুক্তির শেষ ধাপ, তাই এর ব্যবহার যাতে মুখ থুবড়ে না পড়ে সে কারণে ভেবেচিন্তে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। শুরুতে প্লেগ্রাউন্ডটা তৈরি করতে হবে, যাতে করে এআইয়ের যে শতভাগ সফলতা সেটা যেন পাওয়া যায়। কারণ এআই হচ্ছে আসলে সর্বশেষ দাওয়াই, আমি বলবো সবচেয়ে মডার্ন একটা টেকনোলজি। তো এই টেকনোলজি যদি আবার হোঁচট খেয়ে যায় তখন আমাদের হাতে কিন্তু আর কিছু থাকবে না। রাস্তায় শৃঙ্খলা ফেরাতে শুধু ক্যামেরা নয়, চালক, পথচারী সবাইকে সচেতন হতে হবে। AR বাদল, RTV, ঢাকা। শেয়ার বাজারে 250 কোটি টাকার কারসাজির মামলায় ক্রিকেটার সাকিব আল হাসান সহ 15 জনের নথিপত্র জব্দ করেছে দুদক। পুঁজিবাজারে আলোচিত কারসাজির ঘটনায় সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC থেকে এই সংক্রান্ত তদন্ত প্রতিবেদন ও প্রয়োজনীয় নথিপত্র জব্দ করে তদন্ত কর্মকর্তা। গেল বছরের জুনে দায়ের করা দুদকের মামলার বলা হয়, সাধারণ বিনিয়োগকারীদের প্রলুব্ধ করে সাকিব আল হাসান ও তার সহযোগীরা হাতিয়ে নেন 256 কোটি টাকা। এর মধ্যে সাকিবের বিরুদ্ধে সরাসরি 2,95,00,000 টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এতে বলা হয়, আলোচিত কারসাজিকারী আবুল খায়ের হিরুর মাধ্যমে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স এবং সোনালী পেপারস লিমিটেডের শেয়ারে বিনিয়োগ করেছিলেন এই অলরাউন্ডার। পরে তিনি মার্কেট ম্যানিপুলেশনে সক্রিয়ভাবে যোগ দিয়ে বিনিয়োগকারীদের প্রতারণার মাধ্যমে প্রলুব্ধ করেন। দর্শক, সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।